হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে হচ্ছে আমরা নাচ শিখবো। তোমরা অনেকেই এতদিন কমেন্ট করতেছো যে তিশা আপু গান শিখে তোমরা কেন নাচ শিখো না? তো আমাদের ম্যাডামকে পাইতে আমাদেরকে একটু লেট হয়েছে। ম্যাডামের হচ্ছে শুক্রবার আসার কথা ছিল, কিন্তু ম্যাডামের সাথে একটা ইনসিডেন্ট ঘটছে, তাই আসতে পারেনি। তো এখন কিন্তু চলে আসছে। আর যে জিনিসটা অনেক খারাপ লাগতেছে, আমাদের ঘুমগুলো ভালো হয়নি। আমি আগে বলছিলাম এরপর আমরা আর কি পেমেন্ট দিলে ম্যাডাম আমাদেরকে ভালো ঘুমোর যেটা দিয়ে কি সুন্দরভাবে নাচা যাবে সেটা এনে দিবে, বানায় এনে দিবে। সমস্যা নেই, ম্যাডামকে পাইতে ঘুমোর আনা যাবে। ঘুমোর আনা যাবে, বেশি পাগলামি করে যা হয় মানে তিশা বলছিল আগে বাধা ভুলেছে। হ্যাঁ, কারণ এই ঘুমটা বাচ্চি যেভাবে হ্যাঁ কিন্তু না ওইভাবে হয়নি, এটা সুন্দর লাগতেছে। এইটার যে সুতাটা একদম ছোট গাঁথা হয়েছে, তো এই কারণে ঘুমুটা ঝুলতেছে না, একদম লেগে আছে। আর কালকে আমাদের এই ফ্ল্যাটে ঘূর্ণিঝড় হয়েছে, এই জন্য ফ্যান নষ্ট, লাইট নষ্ট, যেটা করছে ফুটবল খেলা জিহাদ, সামি আর কে ইফরান ছিল। মিথ্যা কথা, আমি জানতাম না যে দেখছো তাহলে ওরাই এই সর্বনাশ করছে। আমি বলছি কি বেলুন দিয়া বল দিয়া একটা বেলুন এটা করো, ফ্যানের সাথে এগুলো প্যাচে গেছে, এই জন্য ফ্যানটা সর্বনাশ করছে। আর না, আমি সকালবেলা দেখে গেছি ফ্যান চলে, আমি রাতকে ডাকছি না দুপুরবেলা, তখনও দেখছি ফ্যান চলে। এখন চলতেছে না, এই জন্য আমরা চার্জার ফ্যান আনাইছি ওদের জন্য, কারণ গরমে কিভাবে নাচবে। আর দুই দিকে আমাদের দুইটা চার্জার ফ্যান থাকবে। হ্যাঁ, তারপর ওরা নাচ শিখবে, আমি বসে বসে দেখবো দর্শক হয়ে যে ওরা কিভাবে নাচে। আমাদের বাবা যখন ক্লাস করে তখন ফ্যান অফ করে রেখে আমরা ক্লাস করি। তাই কেন? এটা আমাদেরকে স্যারে যেটা বলে, নাচের সময় যত বেশি ঘাম ঝরবে তত আমাদের জন্য ভালো, আর যখন ঘামটা শরীরে বসে যায় তখন ঠান্ডা লেগে যায়। ওইটাই করতে হবে ম্যাডাম, জানেন আমার ডায়াবেটিস হইতাছে। 6 এটা ভালো ছিল, আমি 6 কিন্তু ওর 6 তাতেই বলে ওর নাকি ডায়াবেটিস। হাদিল আমার শ্বশুরের সাথে মজা করছে, আর আমাদের শ্বশুর হচ্ছে ওর সাথে মজা করছে, বুঝছো? এটা ও ভাইবা নিছে যে আসলেই ডায়াবেটিস ওর। না মজা করে না, সত্যি আমার মাপছে হাতে ইয়া করে। মাপলে কি হয়েছে? 6 কোনো বিষয়ই না, এটা নরমাল। কাছে কাছে যাইতাছি বলে তারপরে ওটা কি খাওয়ার পরে? খাওয়ার পরে ভরা পেটে কিছুই না, নরমাল। দেখছো? এটা তো আমার কর্নেকে খাওয়ার পরে বললাম না, আবার মজা করছে তোর লাগে। খাওয়ার আগে যদি 8 হয় সেটা ডায়াবেটিস। হ্যাঁ, সেটা একদম কনফার্ম ডায়াবেটিস। আমি খালি পেটে মাপ মুই না, আমি যেমনি আছে এমনি খাম। দিলাম ভাত খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। আবার অনেকে হয় কি প্রেগন্যান্সি পিরিয়ডে ডায়াবেটিস হয়, হ্যাঁ, বেবি হয়ে যাওয়ার পর ওটা চলে যায়, হাই প্রেসার, তারপরে ডায়াবেটিস, এগুলো হচ্ছে প্রেগন্যান্সি এগুলো বেড়ে যায়, আবার ঠিক হয়। ঠিক আছে, এখন আমাদের সেই মুহূর্ত নাচ শেখার পালা। তো স্টেপ বাই স্টেপ আমরা এখন নাচ শিখবো। তো আমাদের ম্যাডামও এই জন্য আর কি সব কিছু আর কি দেখাই দিতেছিল। ভাই আগে মনে করতাম কি নাচ মনে হয় অনেক সহজ, একটু চেষ্টা করলেই মনে হয় নাচ পারা যায়, সবাই তো গানের সাথে সাথে নাচতে পারে। কিন্তু ভাই এখন দেখতেছি প্রত্যেকটা কাজই মানে প্রত্যেকটা জিনিসই মানে অনেক কষ্ট আছে শেখার পেছনে। তো আজকে আমার কাছে মানে যেই জিনিসটা বেশি কষ্ট হয়েছে, এক পায়ে দাঁড়ায় যখন আর কি কাউন্ট করে, তো ওই জিনিসটা আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু যখন দেখলাম আমার ম্যাডাম আর কি এক পায়ে মানে দাঁড়ায় আছে স্থির, একদম একটু বিন্দু পরিমাণ কোনো নাড়াচাড়া আর কি করে নাই, তখন দেখে জিনিসটা এত ভালো লাগছে। আসলে কি যারা গানের টিচার, নাচের টিচার হয়, তারা মনে হয় এই জন্যই হয়, কারণ তাদের কোনো কিছুতে কোনো প্রবলেম হয় না, আর তাদের সব কিছুই অনেক সুন্দরভাবে করতে পারে। যারা গানের টিচার গান অনেক সুন্দরভাবে করতে পারে, আবার নাচের টিচার যারা আছে তারা নাচ অনেক সুন্দরভাবে করতে পারে। তো আজকে আর কি আমাদের আর কি প্রথম দিন, তো আমরা আজকে অনেক কিছুই শিখছি, আর আমাদেরকে প্র্যাকটিস করার জন্য অনেক কিছু দিয়ে গেছে। তো আমি এই স্টেপটা একদমই পারতেছিলাম না, তো এই জন্য আর কি ম্যাম আমাকে বারবার দেখাইতেছিল। আমার এই জিনিসটা ভুল হইতেছিল। আমার যখন ভুল হয় সাথে সাথে ম্যাম বলে যে আবার নতুন করে শুরু করো, তখন দেখা যায় আমার জন্য মুনতাহারও কষ্ট করে আবার নতুন করে শুরু করতে হয়। এই যে এখন আমার বারবার আর কি ভুল হইতেছিল একটা স্টেপে, এই জন্য আর কি বারবার আমাকে ম্যাম দেখাই দিতেছিল। ম্যাম এত সুন্দর করে নাচে, মানে অনেক সুন্দর, প্রতিটা স্টেপ এত সুন্দর করে দেয়, মানে দেখলে তাকাই থাকতে মন চায়। আর আমাদের ম্যামও কিন্তু আমাদের মতন অনেক ফানি, একটু পরপরই আর কি আমাদের সাথে মজা করে, আমিও মজা করি। ম্যাম বলতেছে যে ফ্যান অফ করে নাচলে আরও বেশি ভালো,
এটা নাকি যারা আর কি গানের মাস্টার আছে মানে নাচের মাস্টার তারা বলে যে নাচ করার পর যদি ঘাম ঝরে ওই জিনিসটা আরও বেশি ভালো, তোমার ওই নাচের প্রতি ফোকাস থাকে আরও বেশি। তখন আমি আবার ম্যামকে বলতেছিলাম যে এভাবেই নাচ করলে হয়তো ভালো, কারণ আমার ম্যাম ডায়াবেটিস আর কি হওয়ার লক্ষণ, তো ওই জিনিসটা আরও ভালো। ম্যাম এই কথাটা শুনে আরও বেশি হেসে দিছে, মানে আমিও মজা করে বলছি, ম্যাম বলছে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো, তুমি চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো আসার পরে আমরা উপরে ফ্ল্যাটে যখন ঢুকছি এসে দেখি আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো এটা দেখে ম্যাম আরও হাসতেছে, তো যেটা চিন্তা ভাবনা করছিল সেটাই হয়েছে। তারপর হচ্ছে আমরা নিচ থেকে চার্জার ফ্যান আনায় নিছি যাতে করে কষ্ট কম হয়। আর এই যে এই স্টেপটা দেওয়ার সময় আমার এত বেশি কষ্ট হয়েছে, মানে পা ব্যথা করতেছে। তো ম্যাম বলতেছে আজকে প্রথম দিনে এতটা না শিখে অল্প অল্প করে শিখো, কারণ এটা আস্তে আস্তে করতে করতে আর কি বডির আর কি একটা ঠিক হয়ে যাবে। তো এখন আর কি এতটা না করলে হবে, পরবর্তীতে শরীর হাত পা ব্যথা করবে। তো আমরা আর কি চিন্তা করছি যে ম্যাম আবার যখন শুক্রবার আসবে, শুক্রবার আসার আগে আমরা আর কি এই জিনিসগুলো প্র্যাকটিস করে আগে থেকেই প্র্যাকটিস করে রাখবো। ডেলি মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম টাইম দিয়ে আর কি শিখবো, যাতে করে আমাদের এক সপ্তাহে যে 2টা স্টেপ আমাদেরকে দিয়ে গেছে মুনতাহার আমাকে, আমরা যেন কভার করতে পারি। তো এটাই মুনতাহাকে বলতেছিলাম। মুনতাহা বলতেছিল তোমার জন্য আমার বারবার একটা স্টেপ দিতে হয়, আমি পারি তুমি পারো না। আবার দেখা যায় আমি যখন পারি তখন মুনতাহা পারে না, মুনতাহার জন্য ওইটা আবার আমার করতে হয়। তো দুইজনে আমাদের মানে হাসাহাসি হইতেছিল অনেক, যে দুইজন শিখলে কি একটা জ্বালা। তো আজকে আমরা হচ্ছে ড্রেস পরে নাচতেছিলাম, কিন্তু ড্রেস পরার কারণে একটু একটু ঝামেলা হয়েছে। তো আমরা নেক্সটে যখন আবার শিখবো তখন হচ্ছে মানে আমরা গেঞ্জি তারপর হচ্ছে ট্রাউজার এগুলো পরে নাচবো, তাতে করে আমাদের নাচতে আর সুবিধা হবে। আমার ছোটবেলা থেকেই নাচের অনেক ইচ্ছা ছিল যে আমি নাচ শিখবো, ভর্তিও হয়েছিলাম কয়েকবার বাসায় না জানায়া, কিন্তু শেষ পর্যন্ত আর শেখা হয়নি কোনো না কোনো কারণে, হয়তো সময় ওইভাবে মেনটেন করতে পারিনি। তারপর হইতেছে আবার অনেক কারণে, মেইন ব্যাপারটা ছিল সময়। তো আমি যেহেতু মানে বাসায় না জানায়া নাচের স্কুলে ভর্তি হয়েছিলাম, ওই জন্য আমি সময়টা ওইভাবে মেনটেন করতে পারতাম না, তখন আরও ছোট ছিলাম, যার কারণে আমার নাচ শেখাটা আর হয়নি। তো এই বয়সে এসে যে নাচ শিখতে পারবো কখনো ভাবি নাই। তো আমার হাজব্যান্ড আর কি আমার একটা একটা করে সব শখই পূরণ করতেছে। তোমরা জন্মদিনে দেখতে পারছো যে আমাকে আমার হাজব্যান্ড একটা ছোট মিনি একটা ক্যামেরা গিফট করছে। এই ক্যামেরাটার আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার এই ক্যামেরাটা থাকবে, যখন ছবি তুলবো ইনস্ট্যান্ট আর কি ছবিটা বের হয়ে যাবে। তো এটা যখনই আমার হাজব্যান্ড জানতে পারছে, হয়তো মানে ওকে বলছি কিছুদিন আগে, তো হঠাৎ করেই আমার বার্থডেতে যে সারপ্রাইজ পাবো এটা কখনো ভাবিনি। আর আমি জানতামই না যে এই ক্যামেরাগুলো বাংলাদেশে পাওয়া যায়, আমি ভাবতাম যে এই ক্যামেরাগুলো মনে হয়তো বাইরে পাওয়া যায়। তো এই জন্য আর কি অতটা মাথা ব্যথাও ছিল না। বাট আমার হাজব্যান্ডকে, আমার সতীনকে বলছিলাম যে আমার ইচ্ছা আছে আমার এমন একটা ক্যামেরা থাকবে যেই ক্যামেরাতে করে আমি ছবি তুলবো, তারপর ছবিগুলো যে বের হবে বিশেষ বিশেষ দিনের মানে এক একটা ছবি থাকবে। তো আমি ওখানে নোটবুকে আর কি লিখে রাখবো, আর ছবিগুলোও আর কি লাগায় রাখবো। তো এই ব্যাপারটা যে আমার হাজব্যান্ডের এত পরিমাণ মনে আছে আমি কখনো ভাবিনি। আর আজকে এই নাচ শেখার পেছনে একমাত্র অবদান হচ্ছে আমার স্বামী, আমার সতীন, আর হচ্ছে তিশার ভাই, মনে হচ্ছে আমার ভাই স্বামী। তো স্বামী কিন্তু আমাদেরকে মানে ঘুঙুরগুলা কিনে দিছিল, যেমন মুনতাহার ঘুঙুরগুলা, তারপর হচ্ছে আমাকে আর কি টাকা দিয়ে দিছিল যে এই পরিমাণে মানে ঘুঙুরের টাকা। তো আমি আর কি ওই টাকা দিয়ে আমরা ঘুঙুর কিনছি। তো এটা কিন্তু বলা গেলে স্বামী আমাদেরকে সারপ্রাইজ দিছিল যখন আর কি ঘুঙুরের টাকাটা দিছিল। আমি একদম অবাক হয়ে গেছি, আমার হাতে টাকাটা দিয়ে বলে যে এই নাও তোমার ঘুঙুরের টাকা, তোমার আর মুনতাহার। ওই দিন মুনতাহার আমি অনেক পরিমাণ খুশি হয়েছিলাম। ওই সময় রোজার সময় ছিল, যার কারণে আমরা আর কি তখন নাচটা শিখি নাই। তো এরপরে আমাদের ঈদের পরে একটু ম্যামকে পেতে একটু লেট হয়েছে। তো আমাদের একটু লেট হওয়ার কারণে আমরা একটু দেরিতে আর কি নাচটা শিখতে পারতেছি। তো তার আগে মানে 2 দিন হচ্ছে তিশা গানের টিচারের কাছে গান শিখছে। তোমরা ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যে আখি আপুকে নাচ শিখাইলা না কেন, আখি আপুর টিচার এখন আসতেছে না কেন। তখন আসলে আমার ম্যামকে আর কি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমরাও শিখতে পারিনি। নয়তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে একসাথেই আর কি শিখবো। তো একসাথেই তো শেখা হইতেছে, জাস্ট 2টা দিন আর কি গান শিখছে, যেহেতু আমরা গানের টিচারটা আগে পাইছিলাম।
তো এই যে এখন কিন্তু আমরা প্রায় ঘন্টা খানিকের মতো আজকে নাচ প্র্যাকটিস করছি। তো আমাদেরকে ম্যাম বলে দিয়ে গেছে প্রতিদিন 1 ঘন্টা আধা ঘন্টা এরকম করে টাইম দিতে, মানে শুরুতে একটু অল্প অল্প সময় দিতে দিতে আর কি একটু সময়টা বাড়াতে হবে, যাতে করে আমরা শিখতে পারি। আর আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি, তো প্রতিটা স্টেপ আমাদের এখন শিখতে একটু কষ্ট হয়। এগুলো আসলে যারা বাচ্চারা আছে, মানে 4 বছর 5 বছর, তারা যদি শুরু থেকে আর কি নাচ শিখে, মানে ওই ছোট্ট বয়স থেকে, তখন থেকে নাচ শেখাটা অনেক ইজি। আবার কষ্টও আছে, কিন্তু তখন ব্রেনে আর কি ক্যাচ করতে পারে ভালো, যার কারণে আর কি মানে তখন থেকে শিখলে দেখা যায় বড় হয়ে নাচটা অনেক সুন্দরভাবে পারে। যেহেতু আমরা বড় হয়ে গেছি, এখন হচ্ছে আমরা বুড়ো বাচ্চা, তো এখন আর কি আমাদের একটু একটু কষ্ট হয়, একটু না বলতে গেলে অনেক কষ্টই হয়। তো এখন আর কি শরীর ভারী হওয়ার কারণে আমাদের নাচতেও একটু প্রবলেম হয়, কিন্তু ম্যাম বলছে যে আস্তে আস্তে আমাদের এই স্টেপগুলো শিখতে শিখতে আমাদের আর কোনো প্রবলেম হবে না, তখন আমরা প্রপার নাচতে পারবো। তো আমার ইচ্ছা আছে আমি যেদিন আর কি প্রপার নাচতে পারবো সেই দিন ওরে পিয়া যে গানটা আছে ওই গানটা আমি একটা ডান্স কভার করব, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করব, ইউটিউবে আপলোড দেওয়া হবে। ইচ্ছা আছে অনেক, এখন বাকিটা হচ্ছে নাচ শেখার উপরে। কারণ যেই পজিশন আমি দেখতেছি, আমার মনে হয় না আমি 1 বছরেও একটা ডান্স কভার করতে পারবো, কারণ আমার শরীর এত পরিমাণ ভারী হয়ে গেছে। মানে নাচ শেখার সময় মনে হয় শরীর অনেক পরিমাণ ভারী, যার কারণে কষ্ট হয় অনেক। আর মুনতাহা একটু মানে নড়াচড়া করে, যখন আর কি এই স্টেপটা দেওয়ার সময় মুনতাহা নড়ে, তখন দেখা যায় আমি একদম স্ট্রেট দাঁড়ায় থাকতে পারি। আবার যখন দেখা যায় আমি নড়াচড়া করি, আর তখন দেখা যায় মুনতাহা স্ট্রেট দাঁড়ায় থাকে। তো এমনই আর কি আস্তে আস্তে হয়ে যাবে। তিশা আমাদেরকে আর কি সাহস দিতেছিল যে আস্তে আস্তেই হবে, আস্তে আস্তেই হবে, সব জিনিসেই কষ্ট আছে। আসলে গান শেখাতেও কষ্ট আছে, তারপর হচ্ছে নাচেও কষ্ট আছে। তোমরা অনেকেই আর কি অনেক ভিডিওতে মানে যারা যারা নাচে কমেন্ট করে একটু লাফাইলেই নাচ হয়ে যায়। আসলে যারা নাচে তোমরা ওইভাবে একটু নাইচা দেখাও, এক একটা নাচ তুলতে যে কি পরিমাণ কষ্ট, যারা নাচটা তোলে তারাই বোঝে। তো তিশা আমাদেরকে দেখতেছে আর সাহায্য বলে মানে আমাদেরকে বলতেছে যে পারবি পারবি, আস্তে আস্তে করতে করতে হবে। তো তিশা কি বলতেছে, আমি গান শিখতেছি ভাই, এটাই ভালো, আমার এত কিছু করা লাগে না। আমি তো একবার যদি এমনি বসা থেকে উঠতে হইতে এটাই আমি পারতাম না, নাচ শিখতাম কিভাবে। তো ম্যাম এটা শুনে আবার হাসতেছে আর বলতেছে যে এইটাই হচ্ছে ধৈর্যের একটা পরীক্ষা। নাচ শিখতে অনেক ধৈর্য লাগে, অনেক, এক স্টেপ একবার কেন 100 বারও দিতে হয়, এরকমও সময় আছে। তো ম্যাম বলতেছে এখনকার মানে সবাই আর কি নাচ শিখলে বলে যে 1 মাস 15 দিন 20 দিন এরকমের মধ্যে আমার একটা ডান্স কভার করতে হবে। আর আমরা যখন নাচ শিখছি 5 বছর 6 বছর হয়ে যায়, তাও ওস্তাদকে বলতে পারি না যে একটা ডান্স কভার করব এরকম। তো এখন দিনের সাথে সাথে সব কিছুই আর কি চেঞ্জ হচ্ছে। আমার এই ম্যামও নাকি এখনও নাচ শিখতেছে। তো এটাই আর কি বললো যে আমি এখনও নাচ শিখতেছি। আসলে কি কোনো জিনিসই শেখার কোনো মানে শেষ নাই, মানে বুড়ো বয়স পর্যন্তই শেখা যায়, সেটা নাচ হোক, গান হোক, পড়ালেখা হোক, যাই হোক না কেন। তো এইটাই, তো আমরা এই বয়সে নাচ শিখতেছি, মনে হইতেছে অনেক বয়স হয়ে গেছে। তোমরা যারা যারা আর কি আমাদের ভিডিও দেখো, কারা কারা আর কি মানে নাচতে পারো প্রপারলি, একটু কমেন্ট করে জানাও। আর আমাদের মানে এই নাচ শিখতে শিখতে কি আসলে কি আমরা পারবো এই বয়সে, এটাও একটু কমেন্ট করে জানাও। যারা আর কি নাচতে পারো তারাই বলতে পারবা যে আসলে আমরা পারবো নাকি পারবো না, আমাদের সময় কি বেশি লাগবে নাকি লাগবে না, এইটাই। তো দেখতে দেখতে আমাদের আলিশা কুটুমনিও চলে আসছে। আমাদের নাচ দেখে একদম এত সুন্দর করে তাকায় আসছিল, মানে দেখতেছে আমার আম্মুনি নাচতেছে, তারপর হতেছে আমার মামিমা নাচতেছে। তো এই জিনিসগুলোর জন্য আলিশা আর কি তাকায় আসছিল। আলিশা দেখতেছিল যে কি করতেছে এগুলো, আবার পায়ে হচ্ছে কি যেন লাগাইছে, ঝুনঝুন করতেছে, একটু পরপর পায়ের দিকে তাকাইতেছে, একটু পরপর আমাদের নাচ দেখতেছে। মানে আলিশার এই তাকানো দেখে আলিশার আম্মু বলতেছে দেখো দেখো আম্মুন কি সুন্দর নাচে, মানে এগুলো আর কি বলতেছে। তো এখানে হচ্ছে আমাদের আরও অনেক কিছু শিখাইতেছিল ম্যাম, যেটা আমি তোমাদেরকে এখন আর বলবো না, যখন নাচ আমার প্রপার শেখা হয়ে যাবে তখনই তোমাদেরকে বলবো। তো এখানে ম্যাম আমাদেরকে একটু একটু করে একদম হাতে কলমে সব শিখাইতেছিল। আজকে হচ্ছে আমার নোটবুকটা আমি আনি নাই, যেহেতু আজকে ফার্স্ট দিন। তো এখন থেকে চিন্তা করছি আজকে যা যা শিখেছে সব কিছু নোট করে রাখবো, পরবর্তী যেদিন আবার আমাদের ক্লাস আছে ওই দিন নোটবুকটা নিয়ে যাব। আমাদের 2 জনের একটা নোটবুক হইলেই হবে। তো ওই নোটবুকটা নিয়ে যাব যাতে করে ম্যাম আমাদেরকে যা শেখায় সব কিছু আমরা নোট করে রাখতে পারি, পরবর্তীতে আর নাচ শেখার সময় এই জিনিসটা আর সমস্যা হবে না। তো এই যে এখন হচ্ছে আমাদেরকে আরও অনেক কিছু শিখাইতেছিল,
আস্তে আস্তেই আর কি শিখাবে। তো আস্তে আস্তেই আর কি ধৈর্য ধরে শিখলে সব কিছুই শিখতে পারবো, কিন্তু সেই ধৈর্যটাই আমার হচ্ছে না। আজকে নাচ শেখার সময় আমার মনে হইতেছিল কবে যে আমি ওরে পিয়া গানে নাচবো কে জানে। কোনো একদিন হয়তো তোমাদেরকে নাচটা আমি দেখাতে পারবো, আবার এমনও হইতে পারে আমার আলসেমির কারণে আমি নাচটা নাও দেখাতে পারি। যদি আমার ধৈর্য না কুলায় আমি নাচ শেখা বাদ দিয়ে দিব, এরকমও চিন্তা ভাবনা করতেছিলাম নাচ শেখার সময় মনে মনে, যে এত কষ্ট, মানে এত কষ্ট করে কিভাবে শিখবো, তাও আবার হচ্ছে মাসে 4 দিন, মানে একদিনে যে পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে। ম্যাম মনে হয় এই জন্যই আমাদেরকে বলছে যে প্রতি সপ্তাহে হচ্ছে 1 দিন করে। আসলে ম্যামের সময় নেই, ম্যামের সময় যদি থাকতো আমি বলছিলাম যে ম্যাম আমাদের কি 2 দিন করে শেখানো যায়। ম্যাম বলতেছে যে না, আমার আরও স্টুডেন্ট আছে একাডেমিতে যে শেখাই, সেখানেও হচ্ছে 2 দিন করে সপ্তাহে শেখাই। আমি হচ্ছে আবার জব করি, আমার আলাদা জব আছে, আবার মাঝে মাঝে প্রোগ্রামও থাকে, যেমন টিভি চ্যানেলে যে নাচের শো হয় সেখানে হচ্ছে ম্যাম নৃত্য করে। তো এই জন্য আর কি মানে ম্যামের সময় হচ্ছে না। তারপর আমি বলছি যে ম্যাম যদি কোনো দিন মনে হয় যে আজকে ফ্রি শেখাতে পারবেন তো অবশ্যই আমাকে কল দিয়ে বলবেন, তাহলে আমরা রেডি হয়ে থাকবো যে আপনি শেখাবেন। তারপরে ম্যাম হচ্ছে আমার এই কথাটা রাজি হয়েছে যে আগে থেকেই মানে বলে দেবে আমাদেরকে, যদি ওইরকম হয়। মাঝে মাঝে এরকম হতেও পারে। ওই দিন দেখা গেল আমরা সুন্দরভাবে মানে একটু মানে না শিখতে পারলাম সময় নিয়ে। তো ম্যাম কিন্তু এর আগে আমাদেরকে যখন আর কি আমরা কলে কথা বলছি, তোমাদের ভাইয়া যখন কলে কথা বলছে ম্যামের সাথে নাচ শেখার ব্যাপারে, তো ম্যাম বলতেছে সপ্তাহে যেহেতু 4 দিন, মানে 1 দিন করে, মাসে যেহেতু 4 দিন, তো আমি একদিনে যে শিখাবো অনেকটা টাইম নিয়ে শিখাবো যাতে করে অনেক কিছু শেখাইতে পারি। তো আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, আজকেও মনে হয় আমরা 1 ঘন্টা প্লাস এরকম নাচ শিখছিলাম। তারপরের দিন হয়তো আরেকটু বেশি করে শিখবো, কারণ আজকে প্রথম দিন আর নাচের কারণে হচ্ছে শরীরও ব্যথা হতে পারে। তো আজকে এই জন্য অল্প অল্প করে শিখছিলাম। আজকে এত সুন্দরভাবে ব্লগটা শুরু করছিলাম, তোমরা সবাই দেখছো যে ওদের ড্যান্স টিচার আসছিল। এর মধ্যে এখন তোমাদের সাথে একটা খারাপ কথা শেয়ার করি। আসলে আজকে শেয়ার করার কারণ হচ্ছে যে তোমরাও চাইলে আমাদেরকে হেল্প করতে পারো। তো সাইমনকে তোমরা সবাই চিনো, আমাদের বাসায় 2-3 মাস হবে না, 2-3 মাস ধরে আছে। তো এর মধ্যে ওর লাইফের আমি কিছু পয়েন্ট শেয়ার করি, না হলে তোমরা আগাগোড়া কিছুই বুঝবা না। লাস্ট 7-8 মাস আগে ওর ব্রেকআপ হয়, 7-8 মাস, তো 7-8 মাস এরকম হবে। ওর যেটা ও বলছে, ওর ব্রেকআপ হয় একটা মেয়ের সাথে রিলেশন ছিল রাজশাহীতে, রাজশাহী না যশোর, রাজশাহীতে। ও রাজশাহীতে জব করতো সাইমন, ওইখানে ওই মেয়েটার সাথে রিলেশন হয়, 3 বছরের মতো রিলেশন করে। তারপরে হচ্ছে ওই মেয়েটা ব্রেকআপ করে দেয়। কেন ব্রেকআপ হয় বা কি, এগুলো আমরা কিচ্ছু জানি না, কখনো সাইমনের কাছে জিজ্ঞেসও করি না, কারণ সাইমন খুবই ইমোশনাল একটা ছেলে। ও এখনো প্রতি রাতে কান্না করে ওই মেয়েটার জন্য, প্রতি রাতে। তো ও আমাদের বাসায় আসার রিজন যেটা হচ্ছে, ওর কিন্তু এমন না যে ও খুব গরিব ফ্যামিলি, টাকা পয়সাই লাগবে। আমাদের কাছে আসার কারণ হচ্ছে যেহেতু ও আরিফের চাচাতো ভাই, তো ও
জানে আরিফ যে আমাদের বাসায় আসলে অবশ্যই আমাদের সাথে ভালো থাকবে, আমাদের সাথে যারা আসে তারা ভালোই থাকে, ডিপ্রেশন কাজ করে না, যার জন্য ওকে আমাদের বাসায় আনা। আমাদের বাসায় আসার আগে দেখবা যে ওর পায়ে কিন্তু ব্যান্ডেজ করা ছিল, মানে ও 2বার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে ব্রেকআপের পর। একবার হচ্ছে হাত কাটছে, পুরো এই হাতের এই উপর পাশ থেকে নিচ পাশ পর্যন্ত পুরাটা কাটা। তারপরে হচ্ছে একবার অতিরিক্ত মাত্রার ঘুমের ওষুধ খাইছে, খাওয়ার পরে ও হচ্ছে কি যেন হয়েছিল, একটা স্ট্রোক করছিল। এরপরে পায়ের ওইখানে কেটে রক্ত কি যেন করে ওকে আর কি ওর নিঃশ্বাস নিচ্ছে, এই ব্যাপারটা হয়েছে। এগুলো সবই আমরা জানতাম। ওই মেয়েটাকে অসম্ভব পরিমাণে ভালোবাসতো। আসলে এক একটা মেয়ে কিভাবে এক একটা ছেলের জীবনে আয়সা জীবন শেষ করে, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। কদিন আগে আরেকটা ভাইয়ের কথা বলছিলাম, আজকে সাইমনের কথাই বলি। দেখো আমরা সাইমনের সাথে কত ফাইজলামি করি, কত মজা করি, তোমাদেরকে বলি সাইমনকে কেউ পছন্দ করলে জানাও, কারণ আমরা সাইমনের বিয়ে করাতে চাইছি, যেটা সাইমনের মা বাবা বোন, সাইমনের একটাই বোন চাইছে, সবাই চাইছে যে ওকে এখন আমরা বিয়ে করাই দিই, যাতে হচ্ছে ওই মেয়েটাকে ভুলে যায়। কিন্তু ওর জীবনে ওই মেয়েটাকে ঘিরেই সবকিছু। ওই মেয়েটার নাম যদি নেই কখনো কষ্ট পায়, বা ওই মেয়েটাকে নিয়ে কোনো কিছু বললেও কষ্ট পায়, দেখে আমরা কখনো ব্লগেও কিন্তু এই কথাগুলো বলিনি। কিন্তু ওকে দেখে তোমরা বুঝতে পারবা যে ও একটা রিলেশনে ছিল, ওর যে ব্রেকআপ হয়েছে ওকে দেখলে কিন্তু সেটা বোঝা যায়। ও সারা রাত কান্না করতো, লাস্ট মনে হয় 15 দিন যাবত ও, হ্যাঁ মানে ওই যারা তোমাদের ভাই একটা পোস্ট করছিল ফেসবুকে যে সাইমনের জন্য হচ্ছে কি জানি বউ নাকি পাত্রী খুঁজতেছে, সেইখানে যে মেয়েরা কমেন্ট করছে সেই কমেন্টের রিপ্লাইও সাইমন এমন ভাবে দিছে যে ওইগুলো শুনলেও দেখলেও তুমি বুঝতে পারবো যে কতটা ডিপ্রেশনে আছে। তো আমরা চেষ্টা করতাম ওকে ভালো রাখার, আমাদের কাছে থাকলে ও ভালো থাকতো, ওর মা খুব নিশ্চিন্তায় থাকতো যে আসলে আমার ছেলেটা আমার কাছে থাকলে এতদিন হয়তো বাঁচতই না, আল্লাহ না করুক। তো খুব 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 ডিপ্রেশনে আছে। এর মধ্যে আমাদের বাসায় খুব ভালো আছে কদিন যাবত। তো কিছুদিন আগে তোমাদের ভাইয়ার যে ফ্রেন্ডটা অসুস্থ হয়ে গেছিল, ওর যে ওয়াইফ বিয়ে করে ফেলছে দেখে, ওই ছেলেটাকে দেখে ও বলতেছে হসপিটালে বসে যে একদিন তো আমার গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাবে, তাই না, সেদিন আমিও মরে যাবো। মানে লিটারেলি এই কথাটাও বলছে। আমরা সবাই তো বকাবকি করছি যে দূর ওর বউ আর একটা বিয়ে করছে, তোর ছিল গার্লফ্রেন্ড, তাও 7 মাস আগে ব্রেকআপ হয়েছে। আমরা সবসময় এটা এত তুচ্ছতাচ্ছিল্য করি এই বিষয়টা, ওর সামনে গুরুত্বই দিই না যে একটা রিলেশনই তো ছিল ভাই, আহামরি সুন্দরীও না মেয়েটা, যে অনেক সুন্দরী তোমার তার জন্য যান জীবন শেষ করে দিচ্ছে। আর বড় কথা হচ্ছে যে এই মেয়ে তোমাকে পাত্তা দিচ্ছে না, সেই মেয়ের সাথে তোমাদের ভাইয়া কথা বলছে, লিটারেলি তার এত অ্যাটিটিউড, সে এখন মানে খুব প্রাউড ফিল করে যে সাইমন তার জন্য এত কষ্টে আছে। হচ্ছে সাইমনের বোনের পক্ষ থেকে ফোন গেছে, তার সাথে রুড ব্যবহার করছে, যে মেয়ের মা ডিরেক্ট বলছে সাইমনের যেই ছেলের গাড়ি বাড়ি নেই সেই ছেলের সাথে আমার মেয়ে কেন বিয়ে দিব। ওকে ঠিক আছে ফাইন, সবাই চায় তার মেয়ে ভালো জায়গায় বিয়ে হোক, গাড়ি বাড়ি থাকুক, তাহলে প্রেম করার সময় কেন এরকম ছেলের সাথে প্রেম করছে যার গাড়ি বাড়ি নেই? তখন কি মাথায় ছিল না যে না এই ছেলের তো গাড়ি বাড়ি নেই, আমি বিয়ে করতে পারবো না, তাহলে প্রেম কেন করি? প্রেম করে একটা ছেলের লাইফ নষ্ট করে তারপরে বলতেছে গাড়ি বাড়ি নেই, বিয়ে করবে না। তো এরপরে কি হয়েছে, গতকালকে তোমরা কিন্তু গতকালকে রাতে ব্লগেও সাইমনকে দেখছো যে আমরা খাওয়ার সময় ওকে আমি বলতেছি যে কই যাস, তো ও হচ্ছে নিচ থেকে রাতে বাসায় আসছে, সে 12টার দিকে খাওয়া দাওয়া করছে, পায়েস খাইছে, জর্দা খাইছে, তারপর ওর যে খাবার বাড়া ছিল সেটা খাইছে 12টার দিকেই তো না খেয়ে 12টা 1টার দিকে এরকম। ও তো ওই যে প্রভাতের বাসায় ঘুমায় রাতে লাস্ট কয়েকদিন যাবত, এই জন্য ওখান থেকে এসে খাইছে। প্রভাতের বাসা হচ্ছে মানে ভাইগনা আরিফদের বাসা 5 তলা, এটা হচ্ছে ওর চাচাতো ভাই, তো ওইখানে খাইছে, আমাদের এখানে খাইছে 12:30 1টার দিকে খেয়ে তারপর গেছে। তারপরে গতকালকে দুপুরবেলা আসছে, তোমাদের ভাইয়ার ফোন সবসময় ওর কাছে থাকে, কারণ ও হচ্ছে ফোনে এডিটিং করে, আপলোড দেয়, রিলস শিডিউল করে, যে এত রিলস দেখছো ওর মানে তোমাদের ভাইয়ার প্রোফাইলে আহাত ভাই, তো সব কিছু সাইমন শিডিউল করে। ও অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমাদের এখানে জব করে। তো ও আসছে, গাড়ির চাবি ওর কাছে ছিল, ছোটটার চাবি ওর কাছে ছিল, বড়টা না, ছোটটার চাবি রাখছে, রাখার পরে ফোন রাখতে রেখে ও আবার যাচ্ছে। তো আমরা ভাবছি যে ও প্রভাতের বাসায় যাচ্ছে, কারণ আসার পরে ও ফোন দিয়ে আবার হচ্ছে ফ্রেশ হইতে যায়। তো আমরা ভাবছি ও ফ্রেশ হওয়ার জন্য প্রভাতের বাসায় গেছে, কিছু বলি নেই। এরপরে বিকালবেলা তোমাদের ভাইয়াকে ফোন দেয় 4টার দিকে নাকি ও শোভাদের বাসায় যায়, মানে ওর আপন বোনের বাসা হচ্ছে কই যেন কাইলাকোর হচ্ছে না, তোমাকে ফোনের কথা তো বলি নাই আমি, ওর বোন তোমার কাছে মোবাইল দিছে এটা বলছি আমি, মোবাইলটা তোমার হাতে দিয়ে তারপর ও গেছে ওর বোনের বাসায়। ওর বোনের বাসায় যে তারপর বোনের বাসা থেকে বের হয়ে মানে বোনের বাসায় যে নাকি বসেই নেই, বের হয়ে যখন চলে গেছে, এরপর থেকে কন্টিনিউয়াসলি আমি ভিডিও করার জন্য ফোন দিতেছি,
ধরে নাই। তা অনেক পরে ফোন দিছি আমরা, আগেও শোভার বাসায় গেছে, এরপর শোভার বাসা থেকে ও বের হয়েছে। শোভা বললো যে মামি ও তো সবসময় এসে একটু বসে, কিন্তু একটু বসেও নাই, আর যতক্ষণ থাকে তোমাদের কথাই বলে যে মামি আমার আপন মামির মতো, আখি মামি, তিশা মামি, মামা সবাই অনেক ভালো, পরিবারটা খুবই ভালো, যতক্ষণ থাকে তোমাদের কথা বলে। কিন্তু আজকে ও তোমাদের কথা তো দূর, কারো কথা, আমার মেয়ের কথাও জিজ্ঞেস করে না কেমন আছে, ও ডিরেক্ট বের হয়ে গেছে। বের হয়ে যেয়ে ও হচ্ছে এরপরে বের হওয়ার পরে আরিফকে একটা ফোন দিছে, মানে ওর যে ভাই, আমাদের ভাইগনা আরিফ, ওকে ফোন দিছে যে আমি একটু দূরে যাচ্ছি, মামারে জানাই দিও আমার আসতে দেরি হবে। তো এটা বলেও গেছে। এরপর তোমার মামা, তোমাদের ভাইয়া, সাইমনের মামা আর কি, তোমাদের ভাইয়া ফোন দিচ্ছে বারবার 4বার না 5বার রিং হয়েছে, ও কেটেও দেয় নাই ফোন, রিসিভও করে নাই। এরপর থেকে ফোনটা বন্ধ। তো আমরা ভাবছি কি ছেলে মানুষ হয়তো বা আরো ডিপ্রেশনে আছে, ওর বন্ধু আছে, বন্ধু বান্ধব আছে, সেখানে হয়তো বা ঘুমাচ্ছে। আরিফও বলতেছে এখন রাত হয়ে গেছে, তোমার কোথাও ঘুমাইছে, সকালবেলা চলে আসবে। শোভা বলছে যে মামি এত রাতে কি করবো, সকালে ঠিকই চলে আসবে। তো আজকে যখন সকাল হয়েছে আমি উপরে ফ্ল্যাটে গেছি খুব ভালো মনে দেখতে যে সাইমন মনে হয় চলে আসছে। ওমা যে দেখি সাইমন নাই। সাথে সাথে আমি আরিফে ফোন দিলাম, ধরলো না। প্রভারে ফোন দিলাম, বলো না মামি সাইমন তো আসে নাই, ও হচ্ছে ওর কোনো খবর নাই। ফোন দিলাম, ফোন বন্ধ। এখন টেনশনে পড়ে গেছি ভাই, একটা রাত পার হয়ে গেছে। ও এরকম মানুষ না যে ইচ্ছা করে ফোন বন্ধ করে আমাদেরকে টেনশন দিবে, ও এরকম ছেলেই না, প্রশ্নই ওঠে না। সবাইকে তো আমরা চিনি, অনেক লেট হবে, যে মামারে জানাই দিও আমার আসতে লেট হবে, মানে বুঝো ও, এটাই বুঝলাম না। তাইলে মানে ও এতটা দায়িত্ববান, চিন্তা করো যে এতটুকু বলে গেছে যে মামা টেনশন করবে, মামিরা টেনশন করবে, তাহলে বলে দেই। তারপর থেকে ওর খোঁজ খবর পাই না। আজকে দুপুরে একবার জিডি করতে যাওয়া হয়েছে থানায়, জিডি করতে যাওয়ার পরে জিডি নেয় নাই, কারণ হচ্ছে শোভা ছিল, মানে সাইমনের বোন ছিল, মা সাথে ছিল না, তাই মা যেহেতু দূরে থাকে আসতে টাইম লাগছে। রাতের বেলা আবার হচ্ছে জিডি করতে গেছে, তো তারা বলছে হচ্ছে মিসিং ডায়েরি করতে হবে না, 10টার বেশি বেজে গেছিল, মানে আসলে কি বুঝে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর যেহেতু এখানেই আমাদের হ্যাঁ মাত্র খাইতেছে, তো অনেক রাতে ওরা গেছে। আমরা অনেকক্ষণ আগে থেকেই বলতেছিলাম, কিন্তু ওই যে আছে না সাইমনের চাচারা তো 5তলায় থাকে, আরিফের বাবাই, তো তারা সবাই মিলে কথা বলতেছিল। সাইমনের আম্মু অনেক কান্নাকাটি করতেছিল, লিটারালি সে মা কান্নাকাটি করবে। আমাদেরই সবার এক একজনের খারাপ অবস্থা, যে সকাল পর্যন্ত আমরা জিনিসটা একদম সিম্পল নিছি যে ও চলে আসে। তাও সারা রাত আমরা ফোন দিছি, তারপরে ভাবছি কোথাও না কোথাও ঘুমাচ্ছে বা কিছু একটা। তুমি কার নাম্বার দেখাই দিছো? ও কারো নাম্বার নেই তো তাহলে আমার ফোনে ডায়ালে ওর নাম্বার, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ও অনলাইনেও আসে নাই। আর থানা থেকে যেটা হচ্ছে লাস্ট লোকেশন দেখছে কোথায় জানো, থানা থেকে আমাদের জানাইলো কালকে যখন গেছিল তখন থানা থেকে হচ্ছে সাইমনের নাম্বার রেখে দিয়েছিল, ওর লোকেশন ট্র্যাক করছে যে ফোন বন্ধ হওয়ার আগেও আমিন মডেল টাউনে ছিল। তো এখন আপাতত কিছুই নেয় নাই, জিডি টিডি করে নাই, আবার সকালে যেতে বলছে। সাইমনের আম্মু প্রচুর কান্নাকাটি করতেছে, যেটা স্বাভাবিক ব্যাপার, মা হিসাবে একটাই ছেলে, একমাত্র ছেলে। এর মধ্যে দিয়ে এগুলো তো সব এইভাবে চলতেছে। এখন আমরা সাইমনের কোনো খোঁজ পাই নাই। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা তো অনেক জায়গায় আমাদের ভিডিও দেখো, কোথাও যদি সাইমনকে দেখে থাকো অবশ্যই ওকে ওখানে ধরে ফেলবা, বা হচ্ছে ওকে মানে আমাদের ইনফরমেশন দিবা, কারণ ও খুবই ডিপ্রেশনে আছে। আল্লাহ সুস্থ রাখুক ওকে, এটাই বলবো, সুস্থভাবে আমাদের মাঝখানে আবার এনে দিক, এতটুকুই চাই। ছেলেটা খুবই ভালো, এই অল্প দিনে আমাদের এত আপন হয়ে গেছে, মানে ও তো আমাদের আপনই, তারপরও আরো মনের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যেটা বলে বুঝাইতে পারবো না। সবাই ওর জন্য দোয়া করবো, যেখানে থাকে যাতে সুস্থ থাকে, আর ওর খোঁজটা যাতে আমরা পাই। ও না এমন কোনো ছেলে না যে নিজে ইচ্ছা করে ফোন নাম্বার বন্ধ করে রাখবে, আমরা টেনশন করব, ওর ফ্যামিলি টেনশন করবে। ওর ফ্যামিলির পরেই আমরা ওর কাছে ফ্যামিলি, ঠিক আছে? আমাদেরকে ওরা ও এত ভালোবাসে, এত গুরুত্ব দেয় আমাদের প্রত্যেককে, তো কখনোই আমাদেরকে টেনশন দিবে না। ও যে কোনো অবস্থায় যদি সুস্থ থাকতো আমাদেরকে একটা ইনফরমেশন দিলে দিত যে আমি অমুক জায়গায় আসি, বা আমি পরে আসবো, বা কিছু রাতে আসতে লেট হবে। হ্যাঁ, তাও ওর ভাইকে বলছে, মানে আরিফকে, ভাইগনা আরিফকে বলছে যে আমার আসতে লেট হবে, মামাকে বলে দেও। মানে ফোনটা অফ, এটাই আমরা মেনে নিতে পারতেছি না, মেনলি আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো তোমাদের কাছে একটা জিনিসই বলবো, তোমরা কোনো জায়গায় যদি সাইমনকে দেখে থাকো এই 2-3 দিনের মধ্যে, মানে গতকালকে থেকে আজকের মধ্যে, তাহলে অবশ্যই ফোন আমাদেরকে একটা কমেন্ট করবা যে হ্যাঁ অমুক জায়গায় দেখছি। অবশ্যই সত্য হইলে তাহলে কমেন্ট করবা, আমরা রেসপন্স করবো। এই লাস্ট 2-3 দিন সব কমেন্ট আমরা দেখবো। তো এরপরে আর একটা এর মধ্যে কাহিনী দেখো, এই ঝামেলাটা না হলে এই কাহিনীটা জানতামই না। পাশের বাসার ভাবি আজকে আমাকে বলতেছে, ভাবি তুমি কি, ভাবি তখন জানেও না সাইমনের এই অবস্থা, মানে তখন আমরা এত গুরুত্ব দেই নাই, ওই যে আখি নাচতেছে ওই অবস্থায়।
যখন আখি আর মুন্থা নাচ শিখতেছে তখন। তো বলতেছে যে তুমি সাইমনের কথা জানো, সাইমন কিন্তু এই করে, মানে অনেক খারাপ খারাপ কথা বলছে, সিলেট যায়, এটা করে ওইটা করে, যেগুলো সত্য না। কারণ আমি তো সাইমন 3 মাস ধরে আমাদের বাসায় আছে, ও এক রাতও বাসার বাইরে থাকে নাই। সো এর ভাবির কাছে ইনফরমেশন যে এই 3 মাসের মধ্যেই না কেউ 3-4 বার সিলেট গেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এরপরে যেটা জানতে পারলাম, হঠাৎ করে ভাবি আমাকে এসে বললো কি, ভাবি সাইমন বগুড়ায় আছে, আমরা খবর পাইছি, কুমিল্লায় আছে, আমরা খবর পাইছি। তো আমি বললাম এটা কেমনে সম্ভব? তো বলছে ভাবির সাথে একটা মেয়ের অ্যাড আছে, ভাবির সাথে কি সম্পর্ক ভাবে বলে নাই। তো এই মেয়েটা হচ্ছে সাইমনের সাথে নাকি রিলেশন। কিভাবে ভাবি জানলো? সাইমনের একটা ভিডিও ভাবিকে পাঠাইছে। কি ভিডিও? সাইমনের আইডিতে যে ভিডিও সারা, ভাই এই ভিডিও তো সবাই শেয়ারও করতে পারে যে কোনো মানুষ, সেই ভিডিও পাঠাইছে আর মেয়েটা বলছে সাইমনের সাথে আমার রিলেশন। আচ্ছা, এরপরে আমি প্রমাণস্বরূপ সাইমনের সাথে বললাম, সাইমনের আম্মু এখানে ছিল, আমরা সবাই প্রভাদের বাসায় তখন, মানে হচ্ছে আরিফদের বাসায়, ভাইকদের আরিফদের বাসায়। তো বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই মেয়েকে বলো কনফারেন্স করতে। যেহেতু মাত্রীও সাইমনের সাথে কথা বললো, এটা আমার বিশ্বাস হয় না যে সাইমন নিজে থেকে গা ঢাকা দিয়ে থাকবে। ফোন দিছে, ভয়েস শুনেই সাইমনের আম্মু বলছে এটা সাইমন না। আমি ফোন নিছি, সাইমন, আমি যখন সাইমন বলছি বলে হ্যাঁ বলো। তো আর ওর আম্মুকে বলছে কিসের সাইমন, কে সাইমন, আমি কোনো সাইমন না। আর আমাকে হ্যাঁ বলো। তখন আমি বুঝছি এটা জীবনে সাইমন না, দুনিয়া উল্টাই গেল, সাইমন আমাকে এই কথা বলবে না হ্যাঁ বলো, কারণ ও সবাই ভিডিওতে দেখো মামি আপনি, এটা ছাড়া কোনোদিন আমাদের কোনো কথা বলে না, আমাকেও না আখিকেও না কোনোদিন। আখিরে বলছে আখি মামি, আর আমার কখনো তিশা মামি বলে না, আমার বলে মামি, মামি বলে আপনি বলে। তো আর আমার কণ্ঠ কেউ চিনে না, এত মাস ধরে এখানে থাকতেছে। তো আমি শুনে আমি বুঝছি, আর আমরা কি ওর কণ্ঠ চিনি না? যখন আমি বললাম ভাবি এটা কখনোই সাইমন না, এই সব ইনফরমেশন ভুল। পরে যে আমি পাশের বাসার ভাইও ছিল, ভাই ওই মেরে বললো ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিল, দেখলো এটা সাইমন না। মানে সাইমনের ছবি ব্যবহার করে একটা ফেক অ্যাকাউন্ট খুলে ওই ছেলে সাইমন সেজে ওই মেয়ের সাথে রিলেশন করতেছে, মনে হয় 15 না 20 দিন যাবত, আরো বেশিও হইতে পারে। তো এই ইনফরমেশনটা আমি পেয়ে আমি জাস্ট শকড যে আমি জানতাম মেয়েদের ফেক আইডি খুলে, মানুষ ছেলেদেরও ফেক আইডি খুলে। তো এটাকে ধরবো আগে, সাইমনকে সুন্দর মতো সুস্থভাবে ফিরে আল্লাহ দিক, তারপরে এই ছেলেটাকে ধরবো। এই ছেলেটা যদি সাপোজ ধরো এই মেয়েটার কোনো ক্ষতি করতো, এই মেয়েটা তো জানতো সাইমনের সাথে রিলেশন করতেছে, হয়তো বা সাইমনের ওই মেয়েটার ফ্যামিলিকেও জানায় রাখছে যে দেখো ভিডিওতে এই ছেলেটাকে দেখতেছো, আমার এই ছেলেটার সাথে রিলেশন। মানে মানুষ ফেমাস হলে যে কোনো কিছু বলে দিলেই মানুষ একদম অতি সহজেই বিশ্বাস করে। একটু যদি মানুষ 10 জন মানুষ তাকে চিনে, তার নামে একটা মিথ্যা রটাইলাম, খুব সহজে মানুষ বিশ্বাস করবে। আমরা তো সাইমনকে চিনি, পরে প্রমাণ পেলাম ওটা সাইমন না। পরে ভাই জাস্ট এতটুকু বলছে যে তুই যে সাইমনের আইডেন্টিটি নিয়ে মেয়েদের সাথে রিলেশন করস, এগুলো করে আবার তোরে বুঝাবো, আগে সাইমনের খুঁজে নেই। তো আমিও বলছি ভাই এখন এটা অফ রাখেন, আমরা আগে সাইমনকে খুঁজে বের করি সুস্থভাবে, তারপরে এটার অ্যাকশন নিব। আমি সাইমনের চাচা মানে আরিফের যে আব্বু, ভাইয়াকে বলছি, ভাইয়া বলছে আমি দেখতেছি, আগে সাইমনকে খুঁজে বের করি, তারপর দেখবো যে কোন জায়গার কোন ছেলে আমার ভাইস্তার নাম দিয়ে এগুলো করে। আর মেয়েটাও খুব বড় স্ক্যামের শিকার হয়েছে, মেয়েটা কান্নাকাটি করে নাই, মেয়েটার সাথে খুব আবেগে জড়াই গেছে ওই ছেলের সাথে, সাইমন মনে কইরা। তো এই জন্যই তোমরা রিলেশন করার আগে ভিডিও কলে ভালো মতো দেখা নিও, বুঝছো? এই যুগটা কিন্তু খুবই খারাপ। আর সবাই দোয়া করো যাতে আমাদের সাইমন তাড়াতাড়ি আমাদের মাঝখানে চলে আসে আর সুস্থ থাকে, যেখানেই থাকে আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে, ওর কোনো বিপদ না হয়, আমরা যাতে ওর ইনফরমেশন পাই। আর পেয়ে গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আমাদের ভিডিওতে কিন্তু সাইমন আছে, গত ভিডিওতেও আছে, চশমা পরে। তো তোমরা যদি কেউ কোথাও দেখে থাকো অবশ্যই আমাদের কমেন্ট করে ইনফরমেশনটা দিবা যে হ্যাঁ অমুক জায়গায় ওকে দেখছি। তো সবাই ভালো থাকো, এখনকার মতো শেষ করতেছি ব্লগটা। আল্লাহ হাফেজ।